বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের দৈনিক মানবজমিন, ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের সূত্র হিসাবে তারা উল্লেখ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা, যেখানে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অবশ্যই দেশে ফিরব, মাথা উঁচু করে ফিরব। এক পর্যায়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বিমানে আমাকে এখানে পাঠানো হয়েছিল সেই বিমান পাঠিয়ে দিক, ওই বিমানে আমি ফিরব। তিনি পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেছেন এবং তার কথা বলার মধ্যে দৃঢ়তা ছিল যে আমি অবশ্যই ফিরব, মাথা উঁচু করেই ফিরব। এই সংবাদকে অনেকগুলি দেশি এবং বিদেশি ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষার গণমাধ্যম খুবই গুরুত্ব সহকারে প্রচার করেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দীর্ঘ ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি হিসাবে জামাত শিবির এবং তাদের বিদেশি সহযোগীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল বাংলাদেশের এন্টি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ক্ষমতালোভী একটি চক্রকে সঙ্গে নিয়ে। তাতে সহায়তা করেছিল প্রশাসনেরও বিভিন্ন পর্যায়ের অনেক লোক। সবকিছু আজ স্পষ্ট। যারাই ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা নিজেরাই বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে হ্যাঁ, আমরা এটা করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা সরকারি স্থাপনা, মেট্রো রেল, পদ্মা সেতু পুড়িয়ে দিয়েছি। কেউ কেউ তো বলেছেন যে আমরা যদি শেখ হাসিনার 5 তারিখে পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। কেউ কেউ তো বলছেন যে 15 বছর পূর্ব থেকে আমরা এই পরিকল্পনা করে আসছি। তাদের এই সমস্ত পরিকল্পনার যে মূল ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্লিনটন ফাউন্ডেশনের বক্তব্যেই বলেছেন, হঠাৎ করে কিছু হয় নাই, নাথিং হ্যাপেন্ড সাডেনলি, থ্রু এ লং মেটিকুলাস ডিজাইন এটা করেছি। এবং যাদেরকে দিয়ে করিয়েছেন তাদেরকে তিনি জনসম্মুখে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে সকল ঘটনা আমরাই ঘটিয়েছি এবং আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে আমাদের টার্গেট কোনোভাবেই গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। তাদের আর এক নেতা মাসুদ, তিনি বলেছেন আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করে তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করার যে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আল্লাহর অশেষ সহমতে রক্ষা পেয়েছেন। ইতোপূর্বেও অন্তত 19 বার হত্যা চেষ্টা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না, সেদিনও তিনি বেঁচে গেছেন। 1975 সনের 15 আগস্ট সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে ছিলেন। আমি যে কথাটা খুব স্পষ্টভাবে বলি, আমি খুব কাছের থেকে শেখ হাসিনাকে দেখেছি এবং তার সম্পর্কে জানি। তিনি যা বলেন তিনি সেটা করে ছাড়েন। তিনি যখন যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন, অনেকেই, এমনকি তার দল এবং শুভাকাঙ্ক্ষীদের অনেকেও কিন্তু এই সাহস নেওয়া ঠিক হবে কিনা তাকে শঙ্কিত করেছিলেন। বলেছিলেন যুদ্ধ অপরাধীরা দেশের ভিতরে সুপ্রতিষ্ঠিত, রাজনীতিতে প্রতিষ্ঠিত, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, রাজনৈতিক নেতা হয়েছেন, কারো ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, দেশের বাইরে তাদের বিশাল প্রভাব রয়েছে। শেখ হাসিনা বলেছিলেন আমি বিচার করব। বঙ্গবন্ধুর খুনিরা ইনডেমনিটি অর্ডিন্যান্সকে পার্লামেন্টে পাশ করাবার ভিতর থেকে দাম্ভিকতা সৃষ্টি করে বলেছিলেন কেউ আমাদের কিছু করতে পারবে না। সেই দাম্ভিকতাও কিন্তু শেখ হাসিনা চূর্ণ করেছিলেন। পদ্মা সেতু তৈরির সময় তার পক্ষে কেউই ছিলেন না। কোথার থেকে টাকা আসবে? বিশ্বব্যাংক বন্ধ করে দিল। এমনকি তার ক্যাবিনেট এবং অন্যান্যরাও তো সংশয় প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি যা সিদ্ধান্ত নেই আমি সেটা করি। শেখ হাসিনা কিন্তু করে ছেড়েছেন। বাংলাদেশে মেট্রো রেল হবে কেউ স্বপ্নে ভেবেছিল? শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেটা করে ছেড়েছেন। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, এটা বাংলাদেশে এত সরকার এসেছে, এত রাষ্ট্রপতি এসেছে, প্রধানমন্ত্রী এসেছে, কেউ ভেবেছিলেন? শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি করেছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে,
এটা অসম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী তার পূর্বের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে দোকানে, শপে, গ্রামে সর্বত্র বিদ্যুৎ দেওয়া সম্ভব না। শেখ হাসিনা বলেছিলেন যে আমি সর্বত্র বিদ্যুৎ দেব, প্রতিটি গ্রামকে বিদ্যুতায়িত তিনি করে ছেড়েছেন। তথ্য প্রযুক্তি, প্রতিটি গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলেও তিনি ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। একটা লোক গৃহহীন থাকবে না, তার এই সংকল্প তিনি বাস্তবায়ন করেছেন সকল মানুষের জন্য, গৃহহীনদের জন্য। সরকারি ভূমিতে সরকারি টাকায় গৃহ নির্মাণ করে, দলিল করে দিয়ে, তাদের মালিকানা নিশ্চিত করে দিয়ে। তিনি বলেছিলেন কৃষকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, কোন রকম বন্ধক ছাড়া তারা লোন পাবে, তিনি সেটা করে দেখিয়েছিলেন। এটাই শেখ হাসিনা। তিনি তখন বলেছেন আমি দেশে ফিরবই। শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত। যে কোনো সময় তিনি দেশে ফিরবেন। তার সহকর্মী যারা দেশের বাইরে আছেন, আমরা যারা আছি, আমরা সবাই দেশে ফিরব। আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আমি বলবো, শেখ হাসিনা যা বলেন তিনি তা করেন, তিনি পরাভব মানেন না। 2004-এর 21 আগস্টের পরে ওই মৃত্যুর বিভীষিকার ভিতর থেকে কোনোভাবে বেঁচে যাওয়ার পরে, যখন 2007 সালের কেয়ারটেকার সরকার বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করলেন, আমি সেই সময় তার অন্যতম আইনজীবী ছিলাম। তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে তাকে বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে। অত বড় বিপদগ্রস্ত অবস্থায় তিনি বলেছেন আমি ছাড়বো না, আমি শেখ মুজিবের মেয়ে, যা করতে হয় আমি তাই করব। শেখ হাসিনার জেদ, তার দৃঢ়তা আমি খুব কাছের থেকে দেখেছি। যারা দেখেননি তারা বুঝবেন না। উনি যেটা বলেন উনি সেটা করে ছাড়েন। তাতে মৃত্যুকে উনি ভয় পান না। না হলে এতবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। এখনো তিনি শারীরিকভাবে, মানসিকভাবে অত্যন্ত ভালো, বরং পূর্বের চেয়ে আরো বেশি দৃঢ় প্রত্যয়ী হয়ে আছেন। তিনি দেশে ফিরবেন। আমার বিশ্বাস তার সার্বক্ষণিক সঙ্গী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর উত্তরসূরিরা সবাই দেশে ফিরবে, আমরা সবাই দেশে ফিরব ইনশাআল্লাহ। সেদিন খুব দূরে নয়। মামলা, হামলা, হত্যা এগুলি দিয়ে আওয়ামী লীগকে নিবৃত করা যায় না। শেখ হাসিনার সৈনিকদের নিবৃত করা যায়নি। যেমন ভাবে ফাঁসির হুকুম দেবার পরেও বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটি চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দিও। শেখ হাসিনার ধমনীতে তার রক্ত, শেখ রেহানার ধমনীতে তার রক্ত। শেখ হাসিনা ফিরবেই ফিরবে ইনশাআল্লাহ, সেদিন খুব দূরে নয়।